আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখো, এই ভিডিওটা থেকে তুমি ৩ টা জিনিস শিখতে পারবা। ৩ টা জিনিস কি? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বোর্ডে ওই করেসপন্ডিং বোর্ডে কি প্রশ্ন আসছে। সেকেন্ড হচ্ছে কোন টাইপ থেকে প্রশ্ন করছে এবং সম্ভাব্য কি কি টাইপের প্রশ্ন এইবার হতে পারে। আর থার্ড, সেই প্রশ্নটার বেসিক এবং শর্টকাট দুই টেকনিক আমি তোমাদের সাথে আলোচনা করব। তার মানে এই ভিডিও থেকে তুমি 3টা লার্নিং পাবা। এখন দেখো, তোমাদের এই শেষ সময়ে এসে আসলে কোশ্চেন অ্যানালাইসিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি বোর্ড কোশ্চেন কি টাইপের হয় সেই টাইপের আকারেই নিজের প্রস্তুতিটাকে গোছায় নিতে পারো, তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারো পরীক্ষা। বুঝতে পারছো? এখন খুবই স্বাভাবিক বিষয়, বোর্ড কোশ্চেন সলভ করার গুরুত্ব তোমার কাছে মনে হতে পারে যে কেন গুরুত্বপূর্ণ, এখন আমি এই সময় অন্য কিছু পড়বো। বাট না, কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া এবং সে সময় এসে বোর্ড কোশ্চেনের সাথে নিজের প্রস্তুতিটাকে প্রথম কথা মেলানো, সেকেন্ড হচ্ছে কতটুকু গ্যাপ আছে সেই গ্যাপটুকু তুমি ফিল আপ করে উঠতে পারবা। একটা বোর্ডের কোশ্চেন তুমি টাইপ দেখলা যে এই টাইপের প্রশ্নগুলো আসে, এই বোর্ডে এই টাইপের প্রশ্ন আসে, তাহলে তোমার কি সুবিধা হবে যে তোমার প্রস্তুতির আসলে কতটুকু আছে, প্লাস তোমাকে কতটুকু আরো আপগ্রেড করতে হবে নিজেকে, সেই সমস্ত টাইপের ধারণাই পেয়ে যাবে। বুঝতে পারছো? কোশ্চেন যেহেতু তোমাকে সলভ করতেই হবে, প্র্যাকটিস করতে হবে, তো তুমি বোর্ড কোশ্চেন দিয়ে শুরু করবা। বুঝতে পারছো? সো যদি এতগুলো বিষয় তোমার বিবেচনা করে থাকো এবং এ পর্যন্ত তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। বুঝতে পারছো? ওকে, দেখো, ইন্ট্রোডাক্টরি লেভেলে কথাবার্তা অনেক বলছি, এবার সরাসরি আমরা ক্লাসে চলে যাব। প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন হচ্ছে জটিল সংখ্যা থেকে আসছে। এটা হলো আমরা সলভ করব হলো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা যে প্রশ্নটা, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা যে প্রশ্ন, সেই প্রশ্নটা আলোচনা করব। খেয়াল করো, প্রশ্ন যে কয়েকটা আছে সবগুলাই। প্রথমে আছে হচ্ছে আই এর বর্গমূল। আই এর বর্গমূল কত? দেখো, আই এর বর্গমূল মানে কি? রুট ওভার আই। রুট ওভার আই মানে কি? রুট ওভার টু আই। রুট ওভার টু আই। তো এর সময় যদি আমরা লিখি তাহলে কত লেখা যায়? খেয়াল করো, রুট ওভার 2/2, তার মানে 1/√2 ইন্টু 1 + 2i + i²। ঠিক আছে, এই পরিবর্তে লেখা যায় বিকজ 1 + i² সমান আমরা জানি 0। 1 + i² সমান 0 বিকজ i সমান √1 - 1, i² সমান -1। সো হিসাব পত্র যদি তুমি করো তাহলে এরকম কিছু পাবা এখানে, 1 + i² তাই তো? তাহলে +-1/√2 ইন্টু 1 + i। এই, বুঝতে পারছো? তাহলে আই এর বর্গমূল কত হবে? আই এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস +-1 + i ডিভাইড বাই √2। এই যে এটা প্রথম অপশন। বুঝতে পারছো? +-1 + i ডিভাইড বাই √2। বুঝতে পারছো ভাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। যদি বুঝে থাকো তাহলে চলো পরবর্তী ম্যাজিক। এবং আমি আরেকটা কথা বলি, তোমরা ভিডিওটা আসলে কিভাবে দেখবা? আমি আবার বলছি, প্রথমে এই কথাটা বলে নেওয়া উচিত ছিল, কিন্তু প্রথমে বলতে পারি নাই, সরি। ভিডিওটা কিভাবে দেখবা? ভিডিও হচ্ছে প্রথমে একটা প্রশ্ন তোমার সামনে চলে আসছে, এই যে প্রশ্নটা আসছে না, এই প্রশ্নটা আসার সাথে সাথে তুমি ভিডিওটা পজ করে দিবা। ভিডিওটা পজ করে দিয়ে তোমার জন্য সময় থাকবে কত? 40 সেকেন্ড। চেষ্টা করবা 40 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নটা সলভ করতে। 40 সেকেন্ডের মধ্যে তুমি এই প্রশ্নটা কি করবা? সলভ করবা। নিজের মতো করে উত্তর একটা করবা। উত্তর করার পর ভিডিওটা আবার ওপেন করবা। আমি যেহেতু সলিউশন দিয়ে দিছি তোমাকে, সো তোমার এই সলিউশনটার সাথে তুমি কি করবা? মিলাই দেখবা। সো সলিউশনটার সাথে দিয়ে দিছি, মিলাই দেখবা। যদি তুমি সঠিক হও তাহলে সঠিক, আর যদি ভুল হয় সেক্ষেত্রে ভুল। এবার মাঝখানে কি হবে? তুমি যেই পদ্ধতিতে করছো আমি সেই পদ্ধতিতে করছি কিনা বা আমি নতুন কি দিছি, এই বিষয়টা তুমি কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে? সো এইভাবে যদি তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো তখন তোমার ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং একটা বোর্ড কোয়েশ্চেন সলভ মানে কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন না, আরো এরকম পাশাপাশি টাইপের অনেক কোশ্চেন। যেমন হচ্ছে এর আগে একটা প্রশ্ন আসছে, কত? আই এর বর্গমূল। ঠিক এই প্রশ্নটা আমি হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসছে, খেয়াল করছো? রাজশাহী বোর্ড 2023 সালে সেম প্রশ্নটা আসছে। তার মানে কোশ্চেন কিন্তু একই টাইপের হয়ে গেছে। বুঝতে পারছো? সো কোশ্চেনের সাথে মিলবে, টাইপ মিলবে, তখনই তুমি বুঝতে পারবা যখন তুমি কোশ্চেন অ্যানালাইসিস করবে। ঠিক আছে? সো আমাদের সাথে এগিয়ে চলো। দেখো, কোশ্চেন করছে কি? কোশ্চেন হচ্ছে যে i5 6 7 8 9 এর মান কত? মনে রাখবা আই এর একটা সিরিজ আছে, সেটা হচ্ছে in প্লাস i⁻n+1, in+2 এবং in+3। যদি এমন হয় তাহলে এটা সমান 0 হয়, যদি দুই আকারে থাকে। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে।
অর্থাৎ আই এর এন, এন প্লাস ওয়ান, এন প্লাস টু, এন প্লাস থ্রি যদি এই অর্ডারটা ফলো করে, মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে সেই মানটা সমান কত আসবে? 0। যদি তাই হয় তাহলে চিন্তা করো এখানে 5, 6, 7, 8, তার মানে এইটুকু সমান কত? 0 প্লাস i9। তো i9 মানে কত? i4 ইন্টু 2 ইন্টু i, তাই না? 4 দ্বিগুণ 8 একে 9, তো এটা সমান কত? 1। তার মানে সরাসরি কি বাঁচবে? i। তার মানে এই টোটাল জিনিসটার মান কত হবে? সরাসরি i সোর্স। ওকে, সো জটিল সংখ্যার একটা কনসেপ্ট ছিল, এটা তোমাদের আহামরি জটিল না, এই জন্য আমি সময় নেই এই বিষয়ে, খুব দ্রুত সলভ করে দিলাম। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে z সমান দেয়া আছে 2 প্লাস 2i, তাহলে z ইজ ইকুয়ালস টু কত? 2 মাইনাস 2i, তাহলে z ইজ ইকুয়ালস টু কত? 2 মাইনাস 2i। প্রশ্ন করছে যে এক নম্বর অপশনে কি আছে? রিয়েল নাম্বার অফ z এবং ইমাজিনারি নাম্বার অফ z। বুঝতে হবে রিয়েল পার্ট অফ z এবং ইমাজিনারি পার্ট অফ z। তার মানে কি, যে কোনো একটা জটিল সংখ্যা যদি এরকম হয়, খেয়াল করো, যে কোনো একটা জটিল সংখ্যা এটা, তো এই জটিল সংখ্যাতে এই পার্টটাকে বলা হয় রিয়েল পার্ট, মানে বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ। আর এই যে ওয়াই আছে, সেই ওয়াই কে বলা হয় ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার। তুমি যদি বলতে পারো আই কে বলা হয় পিওরলি ইমাজিনারি নাম্বার, তাহলে আইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এক্সটা হচ্ছে রিয়েল পার্ট। তার মানে বাস্তব অংশ হচ্ছে রিয়েল পার্ট এবং অবাস্তব অংশের যে ওয়াই এর মান আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তাই তো? তাহলে এই জটিল সংখ্যায় রিয়েল পার্ট কত? 2, এবং ইমাজিনারি পার্ট কত? -2। তাহলে রিয়েল পার্ট 2 এবং ইমাজিনারি পার্ট হচ্ছে -2। তাহলে চিন্তা করো এই দুটো যদি যোগ দাও, যোগ দেওয়া মানে কি আলটিমেটলি 0ই আসবে। সো এক নম্বর অপশন সঠিক। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, যদি বুঝে থাকো নেক্সট। নেক্সট হচ্ছে জেড এবং জেড প্রাইম গুণ করলে হয় 8, তাই না? তাহলে জেড আছে এত, তুমি চিন্তা করতো জেড প্রাইম কত হবে? জেড প্রাইম কত হবে? জেড প্রাইম হবে হচ্ছে 2 প্লাস 2i। আমরা কি জানি যে অনুবন্ধী জটিল সংখ্যা যদি থাকে, ভাইয়া কি থাকে? অনুবন্ধী জটিল সংখ্যা যদি থাকে, তাহলে একটা যদি মাইনাস হয় পরেরটা হবে প্লাস, তাই তো? শুধুমাত্র জটিল অংশের আগে চিহ্ন পরিবর্তন, জটিল অংশের আগে চিহ্ন পরিবর্তন। তাহলে জেড ইন্টু জেড প্রাইম এটা সমান কত হবে? খেয়াল করতো, 4 মাইনাস 4 ইন্টু আই স্কোয়ার, দ্যাট মিনস 8। ওকে, এখানে 8ই দেওয়া আছে, তার মানে দুইটা অপশন সঠিক, প্রথম দুইটা অপশন সঠিক। ওকে, আচ্ছা এখন একটা জিনিস একটু বুঝতে হবে, খেয়াল করো, জেড এর পোলার আকার এত, নিচের কোনটি সঠিক? তাহলে জেড এর আমার পোলার আকার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে জেড এর পোলার আকার করতে হবে। ওকে, জেড এর পোলার আকার আমরা কিভাবে কি কি ডিফাইন করব? আমরা অপশন টেস্টটা করি, যে এই জিনিসটার সমান যদি এই জিনিসটা আসে 2 প্লাস 2i, এটার সমান যদি 2 প্লাস 2i আসে, তাহলে কথা শেষ। ওকে, দেখো কত আসে? 2 ইন্টু রুট 2 cos মাইনাস পাই বাই 4, তার মানে কি 1 বাই রুট 2, কোনো সমস্যা নেই, প্লাস আই সাইন মাইনাস পাই বাই 4 মানে কি প্লাস আই ডিভাইড বাই রুট 2, ঠিক আছে? এটার সময় লেখা যায়, তাহলে এটা কাটা 2 প্লাস 1 বাই রুট 2 ইন্টু আই। খেয়াল করো, আমাদের এটা সমান তো জেড না, জেড তো এটা না, জেড এর পোলার আকার তো এই ফরম্যাট সম্ভব না। বুঝতে পারছো? এটা সম্ভব না। তাহলে জেড এর পোলার আকার কিভাবে পসিবল ছিল? জেড এর পোলার আকার হইতে হচ্ছে কোনটা? 2 রুট 2 cos মাইনাস পাই বাই 4 মাইনাস আই সাইন মাইনাস আই সাইন তো না, সরি, এটা হয়তো হচ্ছে আই কোসেক মাইনাস পাই বাই 6, মাইনাস কোসেক পাই বাই 6। যদি আমরা এই পোলার আকারটা কনভার্ট করতে চাইতাম তাহলে পোলার আকারটা হতো এটা, বাট এখানে এই জিনিসটা নাই, সুতরাং সঠিক উত্তর হচ্ছে প্রথম দুইটা। বুঝতে পারছি? ক্লিয়ার? মানে পোলার আকার নিয়ে আহামরি প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট তোমরা এইটা হিসাবপত্র করে দেখবা যে আমাদের মেইন যে সংখ্যা সেই সংখ্যাটা আসে কিনা। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, যদি নেক্সট বুঝে থাকো তাহলে এই যে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, তাই তো? তাহলে সংখ্যাটা এরকম আছে, যদি এটা একটা সংখ্যা হয় জটিল সংখ্যা, এখানে মাইনাস আছে, তো মাইনাস থাকার কারণে কি হবে খেয়াল করো, যে মাইনাস রুট 3 ইন্টু আই ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2, এখানে মাইনাস থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে জটিল সংখ্যা হলো এটা। এবার এই জটিল সংখ্যাটার আমাদের আর্গুমেন্ট বের করতে হবে, মুখ্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট আমরা কিভাবে বের করে জানি, মনে আছে বলো তো? থিটা ইজ ইকুয়ালস টু সামথিং, আচ্ছা আমরা নিচে লিখি একটু, থিটা ইজ ইকুয়ালস টু সামথিং ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই, ওয়াই কত? রুট 3 বাই 2 এক্স
এক্স হচ্ছে হাফ, এক্স হচ্ছে হাফ, তো এই টু কাটা, তার মানে √3 পাশে। এবার খেয়াল করো কোন চতুর্ভাগে পড়ছে। আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখতে হবে কি, আমরা সরাসরি থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস অফ পাই বাই এক্স এই জিনিসটা দিয়ে নেব। তারপরে হিসাবপত্র করবো যে কোন চতুর্ভাগে পড়ে। যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, সো থার্ড কোয়াড্রেন্টে ফালাইতে গেলে আমাকে কি করতে হবে, মাইনাস পাই। থার্ড কোয়াড্রেন্টে গেলে আমাদের কি করতে হবে বলতো একটু, থার্ড কোয়াড্রেন্টে গেলে করতে হবে মাইনাস পাই প্লাস এটা, মাইনাস পাই প্লাস এটা, কেননা আমাদের আর্গুমেন্ট তখন এরকম একটা জায়গায় অবস্থিত হবে। সো এই জায়গা থেকে এই জায়গায় গেতে আমাদের কি করতে হবে, মাইনাস পাই প্লাস থেটা। এই জিনিসটার অবস্থান এটা, এটার অবস্থান হচ্ছে মাইনাস পাই প্লাস থেটা। সো এই হচ্ছে আমাদের সেই আর্গুমেন্ট। তাহলে টু কাটা, দ্যাট মিনস পাই বাই 3 হবে, এটা পাই বাই 3, দ্যাট মিনস মাইনাস 2 পাই বাই 3। তাহলে মাইনাস 2 পাই বাই 3 হচ্ছে মুখ্য আর্গুমেন্ট করি, যে মাইনাস 2 পাই বাই 3 এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিক আছে, যদি বুঝো তাহলে নেক্সট নেক্সট কি প্রশ্ন করছে খেয়াল করো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এটা বহুপদী সমীকরণ থেকে প্রশ্ন করছে। বহুপদী সমীকরণ থেকে কি প্রশ্ন বলছে, যে এত দ্বিঘাত সমীকরণের দুইটি মূলই অশূন্য হওয়া শর্ত। খেয়াল করো, প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং। বলছে যে এত সমীকরণের দুইটি মূলই অশূন্য, তার মানে একটা মূল শূন্য হওয়া যাবে না, নিম্নের কোন শর্তে? বলো তো একটু ভাবো, যে কোন শর্তে শূন্য হওয়া যাবে না। আমরা জানি কি, ধরে নিচ্ছি যে এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে শর্ত মতে আলফা বিটা গুণ করলে কত হবে, সি বাই এ না, সি বাই এ। চিন্তা করো তো, যদি কোনোভাবে সি সমান 0 হয়ে যায়, মনে করো এই সমীকরণে সি সমান কত, 0, এই সমীকরণে সি সমান 0, যদি সি ইজ ইকুয়ালস টু 0 হয়, তাহলে আলফা এবং বিটা গুণ করলে কত হবে, 0। তার মানে মূল দ্বয়ের গুণফল কত হবে, 0। যদি সি 0 হয় তাহলে মূল দ্বয়ের গুণফল কত হবে, 0। আর মূল দ্বয়ের গুণফল 0 হওয়া মানে কি, এখানে হয় আলফা 0 অথবা বিটা 0, অথবা দুইজনই 0, তাই না? তার মানে কি, এখানে কিন্তু একটা মূল কি আসছে, শূন্য। তার মানে এখানে কিন্তু একটা মূল শূন্য চলে আসছে, বাট প্রশ্নে বলছে যে দুইটা মূলই অশূন্য হবে। তার মানে অশূন্য যদি মূল হইতে হয়, তাহলে সি কখনো কখনো কি হতে পারবে না, 0 হতে পারবে না ভাইয়া, সি কখনো 0 হতে পারবে না। সি হচ্ছে, সি হলো 0 হতে পারবে না, সি 0 হতে পারবে না। তো যদি সি 0 না হয়, তাহলে এই সমীকরণের অশূন্য মূল পাওয়ার শর্ত হবে, অর্থাৎ অশূন্য মূল পাইতে পারি আমরা। বুঝতে পারছো? দেখো কত মজার বিষয়, খেয়াল করছো? ব্যাপারটা কিন্তু অনেক বেশি মজার, তুমি যদি বুঝতে পারো কনসেপ্টটা, যদি তুমি বুঝতে পারো একবার। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, যদি ক্লিয়ার হয় তাহলে নেক্সট আমরা কি প্রশ্ন আছে একটু দেখে ফেলি, চলো। প্রশ্ন করছে যে এত সমীকরণের মূল দুইটি যদি আলফা বিটা হয়, তাহলে সামেশন অফ আলফা কিউব। খেয়াল করো, সামেশন অফ আলফা কিউব কত, সামেশন অফ আলফা কিউব হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব, এটাই তো। তাহলে এই সমান কি লেখা যায়, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটাই হচ্ছে একদম বেসিক সূত্র। সো যদি এটা বেসিক সূত্র হয়, এই সমীকরণটাকে খেয়াল করো, দ্বিঘাত সমীকরণের মূল আলফা বিটা, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, যে আলফা প্লাস বিটা সমান কত হবে বলো, আলফা প্লাস বিটা সমান হবে হচ্ছে 5/2, এবং আলফা বিটা দুইটার গুণফল হবে হচ্ছে 3/2। বুঝতে পারছো? ওকে, দেখো আলফা প্লাস বিটা হবে হচ্ছে 5/2, এবং আলফা বিটার গুণ করলে 3/2 হবে। যদি এটা দ্বিঘাত সমীকরণ হয়, আমরা জানি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি দেয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা প্রথমেই মূল দুইটার সমষ্টি এবং মূল দুইটির গুণফল বের করে নিব, তাই না? এই কাজটাই কিন্তু আমরা করি, সব জায়গায় কিন্তু সেম কাজই করি আমরা। ওকে, যদি করি তাহলে আমাদের কাছে সবকিছু তো জানাই, এই যে 5/2, তো 5 কিউব মানে কত, 125 ডিভাইড বাই 8 মাইনাস 3 ইন্টু আলফা বিটা কত, 3/2 ইন্টু 5/2, এটাই তো। ওকে, দেখো হিসাবপত্র করো, 3 3 9 5 9 45, তার মানে 125 মাইনাস ডিভাইড বাই 8 মাইনাস 3 3 9 5 9 45 ডিভাইড বাই 4। তো যদি হিসাবপত্র করো তাহলে কত দাঁড়ায়, 8 125 মাইনাস
90 90, তার মানে কি 40 তো না 35 ডিভাইড বাই 8, 35 ডিভাইড বাই 8, 35 ডিভাইড বাই 8, এদের সঠিক উত্তর 35 ডিভাইড বাই 8। দেখো আমি তোমাদেরকে একদম ক্যালকুলেটর ছাড়াই একদম করে দিচ্ছি। দেখো ক্যালকুলেটর দিয়ে তোমার কাজ আরো বেশি সহজ হবে, ক্যালকুলেটর দিয়ে আরো দ্রুত করতে পারবা। কিন্তু ক্যালকুলেটর ছাড়া আমি কেন ট্রেনিং দিচ্ছি, কারণ তোমাদের অ্যাডমিশন টেস্টে তোমরা তো জানো সঠিকভাবে যে ক্যালকুলেটর ছাড়া আমাদেরকে সলভ করতে হয়, হাতে কলমে ক্যালকুলেশন করতে হয়। সো হাতে কলমে ক্যালকুলেশনের একটা আগের থেকে তোমাদের পরিচয় করে দিচ্ছি, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখো নেক্সট নেক্সট কি আছে। নেক্সট একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এত যদি হয় তাহলে মূলদয় সমান হয়, সমান মূলদয় সমান, আমরা মূলের শর্ত প্রয়োগ করব। দেখো বহুপদী সমীকরণ থেকে প্রশ্ন করছে, প্রত্যেক বোর্ড আমি যত কয়টা বোর্ড অ্যানালাইসিস করছি সবগুলো বোর্ডে একটা জায়গা থেকে বেশি কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে মূলের প্রকৃতি এবং মূল দেওয়া আছে সমীকরণ নির্ণয়। মূলের প্রকৃতি এবং মূল দেওয়া আছে সমীকরণ নির্ণয়। সো ওই কাজটাই আমরা একটু মনোযোগ দিয়ে করবো। খেয়াল করো যে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি মূল থাকে তাহলে সেই মূলটা কেমন হবে, সেই মূলটা কেমন হবে সেই জিনিসটা কিন্তু আমরা বের করতে পারি। এই যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে নিশ্চয় বের করব, তাই না? কিভাবে? বি স্কোয়ার, তাহলে বি কত আছে 1, দেখো মাইনাস বি, ওকে, ডিটারমিনেন্ট ডি সমান কত হবে, বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 1 মাইনাস 4 2 কে, এটাই তো। তার মানে ডিটারমিনেন্ট কত হচ্ছে, এত। এখন বলছে যে মূলদয় সমান হবে, মূলদয় সমান হওয়া মানে হচ্ছে এটা ইজ ইকুয়ালস টু 0 হওয়া, তাহলে কত 1 minus 8 k is equals to 0, that means k is equals to 1 divided by 8, বুঝতে পারছো? 1 divided by 8 is a k is equals to 1 divided by 8, তার মানে k যদি 1 divided by 8 হয় তাহলে এই সমীকরণের মূলদয় কি হবে, সমান হবে। খুবই সহজ বিষয়। ওকে, নেক্সট দেখো নেক্সট কি আছে, বলছে যে এত সমীকরণের মূলদয় হবে, তাহলে সেম শর্তটা আবার প্রয়োগ করতে হবে। দেখে একই প্রশ্ন, একদম সেম একই প্রশ্ন করছে। ওই প্রশ্নে ছিল একটা শর্ত দিয়ে বলছে কে এর মান বের করো, এখানে বলছে যে মূলদয়ের প্রকৃতি কেমন হবে, তাই তো। নিশ্চয় বের করো, কত 5, তাহলে 25 মাইনাস কত 4 ইন্টু 4 ইন্টু 2, তাহলে 4 4 16 32, তাহলে হিসাব পত্র করলে হয় হচ্ছে মাইনাস, যেহেতু 25 32 দ্যাট মিনস -7। সো যদি -7 হয়, আমরা জানি যে নিশ্চয় ডি ইজ লেস দেন যদি 0 হয় তাহলে মূলদয় কি হয়, বলো মূলদয় কি হয়, জটিল অসমান সঙ্গে অমূলদ। তাহলে মূলদয় কি হবে, জটিল অসমান এবং অমূলদ, জটিল অসমান এবং অমূলদ। খেয়াল করো যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হলে কি হবে বলো তো, মনে আছে? তাহলে ঠিক এর উল্টা কি হবে, বাস্তব অসমান অমূলদ। শর্ত আছে যে ডি যদি পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে মূলদ হবে, আর ডি যদি 0 হয় সেক্ষেত্রে মূলদয় সমান হবে একদম। এই যে আগে কি শর্ত প্রয়োগ করছি খেয়াল করো, আগের প্রশ্নটা আমরা কি শর্ত প্রয়োগ করছিলাম, আগে বলছিলাম যে মূলদয় সমান হবে, মূলদয় সমান হবে কোন শর্তে, তো মূলদয় সমান হওয়া মানে হচ্ছে নিশ্চয় ডি সমান 0 হওয়া লাগবে। আর এখানে কোশ্চেন করছে মূলদয় জটিল হবে, বা বলছে মূলদয় কেমন হবে, তোমার মান থেকে বের করো। সো মান হলো -7, -7 লেস দেন 0, লেস দেন 0 হওয়া মানে সে জটিল অসমান এবং অমূলদ, জটিল অসমান এবং অমূলদ। তাহলে জটিল অসমান অমূলদ কই আছে, এই যে জটিল অসমান, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, দেখো কত মজার প্রশ্নগুলো, কত মজার তাই না, সলভ করতে ভালো লাগবে তোমার, তুমি যদি জাস্ট একবার ট্রাই করো। ওকে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে কনিক থেকে প্রশ্ন করছে কি, বলছে যে 3x² প্লাস 4y² ইজ ইকুয়ালস টু 12, এত উপবৃত্ত, তার মানে এই উপবৃত্তটা আমরা আগে পোস্টমর্টম করি, সরাসরি এই উপবৃত্ত থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। কিভাবে হলো আশা রাখি তোমরা বুঝতে পারছো, এতটুকু অন্তত তোমাদের জানা আছে। তোমরা এইচএসসি পরীক্ষা দিবে সামনে, 12 দ্বারা ভাগ দিয়ে দেবো উভয় পাশে, তাই তো। আচ্ছা উৎকেন্দ্রিকতা কত, খেয়াল করো উৎকেন্দ্রিকতা আমরা কিভাবে বের করি, ই ইজ ইকুয়ালস টু রুট ওভার কত, বি স্কোয়ার মানে সি স্কোয়ার, বি স্কোয়ার মানে সি স্কোয়ার মানে 3/4, এটাই তো। তাহলে কত হয় হিসাব পত্র করা যায়, 1/4 রুট ওভার দ্যাট মিনস হাফ, তাহলে উৎকেন্দ্রিকতা ই সমান হাফ। সো এই অপশনটা সঠিক। ওকে, সেকেন্ড উপকেন্দ্র এত। সো এই এই যে উপবৃত্ত, সেই উপবৃত্তটা দেখতে কেমন হবে বলো তো, এই উপবৃত্তটার চেহারা কেমন হবে তোমরা কি বলতে পারবা? এই উপবৃত্তটার চেহারা হবে হচ্ছে কেমন বলো তো,
এই যে উপবৃত্তটার চেহারা এমন হবে। ওকে, উপবৃত্তটার চেহারা হবে এমন। তো যদি এমন একটা উপবৃত্ত হয়, তাহলে এই উপবৃত্তটার হচ্ছে কি বৃহদক্ষ কোনটা? এই পাশটা হবে এই বরাবরই। তাহলে এই উপবৃত্তটার যদি উপকেন্দ্র হিসাব করতে যাই, কত হবে? উপকেন্দ্র কত? খেয়াল করো, উপবৃত্তের উপকেন্দ্র, উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে এইটা। যদি আমরা হিসাবপত্র করি, সেটা হচ্ছে এই প্লাস মাইনাস এই জিরো। এই উপবৃত্তের জন্য এর উপকেন্দ্র হবে হচ্ছে প্লাস মাইনাস এই জিরো। এখন খেয়াল করো যে এর মান কত আছে, এর মানটা কত আছে। এর মান হচ্ছে আমরা হিসাবপত্র করে পাইছি হচ্ছে 2, তার মানে প্লাস মাইনাস 2 ইন্টু হাফ ইন্টু জিরো, দ্যাট মিনস 2 2 কাটা, অর্থাৎ প্লাস মাইনাস 1 0। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এই উপবৃত্তটার উপকেন্দ্র হচ্ছে এত, এই কথাটাও সত্য, তার মানে 2 নম্বর অপশন সঠিক। ওকে, আচ্ছা, এবার 3 নম্বর অপশনটা খেয়াল করো যে নিয়ামক রেখার সমীকরণ এত। আমরা একটু এটা খেয়াল করি যে নিয়ামক রেখার সমীকরণটা আসলে কত হবে এই উপবৃত্তটার। আচ্ছা, ধরে নিচ্ছি যে এই উপবৃত্তের নিয়ামক রেখা হচ্ছে এইখানে অবস্থিত, আর এটা হলো এখানে অবস্থিত, ধরে নিচ্ছি। তাহলে নিয়ামক রেখার সমীকরণ আমরা কি জানি? যদি এক্স অক্ষটা প্রধান অক্ষ হয়, তখন ওই নিয়ামক রেখার সমীকরণটা হচ্ছে একটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এই নিয়ামকটা কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল। সো ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো একটা রেখার সমীকরণ কি আমরা জানি? এক্স ইজ ইকুয়ালস টু এ। এক্স ইজ ইকুয়ালস টু এ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। বাট এখানে একটু খেয়াল করো তো, উপবৃত্তটা কত দেওয়া আছে, মানে নিয়ামক রেখার সমীকরণটা কত দেওয়া আছে? ওয়াই সংবলিত পদ দেওয়া আছে না? সো এটা সঠিক অপশন হবে না, তার মানে উত্তর হচ্ছে এটা। ওকে, বুঝতে পারছো? দেখো ব্যাপারটা মজার, বুঝতে হবে যে আমরা এটা উপবৃত্তের সবকিছু বের করে ফেললাম। ঠিক আছে, একটা উপবৃত্তের এই যে নিয়ামক রেখা, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হলো কেন্দ্র। বুঝতে পারছো? তো তোমাদের যদি বেসিকটাও ক্লিয়ার থাকে, একদম তোমার বেসিকটা মনে করো অনেক বেশি ক্লিয়ার আছে, তোমার এই কনসেপ্টটা তুমি ভালো মতো বুঝছো উপবৃত্তের কনসেপ্ট, তাহলে এই কোশ্চেন সলভ করা তোমার জন্য বড় বিষয় হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন করছে। নেক্সট হচ্ছে এত সরলরেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে সি এর মান বের করো। খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? বিকজ এর আগে আমি 2টা বোর্ড কোশ্চেন সলভ করাইছি তোমাদেরকে। এই 2টা কোশ্চেনে আমি 23 সালে, অর্থাৎ রাজশাহী বোর্ড 2023-এ, মেবি 22-এ অথবা 23-এ, আমার সঠিক খেয়াল নাই, সেম টাইপের একটা প্রশ্ন আসছে যে একটা পরাবৃত্ত একটা সরলরেখাকে স্পর্শ করছে, তাহলে শর্ত প্রয়োগ করে সি এর মান বের করো। আচ্ছা, মনে রাখবা y ইজ ইকুয়ালস টু mx প্লাস সি। যদি এটা কোনো একটা সরলরেখা হয় এবং y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এটা যদি কোনো একটা কি হয়, পরাবৃত্ত হয়, তাহলে এই পরাবৃত্ত এই সরলরেখাকে স্পর্শ করবে, তার একটাই শর্ত, সি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড বাই এম। তাহলে সি কি? এটা। এম কি? এটা। আর এ তো এটা। ঠিক আছে, তাহলে সি আমাদের বের করতে বলছে, বের করো এ। তাহলে এই যে পরাবৃত্ত আছে, সেই পরাবৃত্তটাকে আমাকে এই ফরম্যাটে প্রকাশ করে নিতে হবে। তাহলে কাজ করো, কি হবে? 4 × 1/4 × x, তাই তো হয়, বিকজ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স আছে শুধু, তাহলে 4 আর 4 কাটা যায়। তার মানে এখানে এর মান কত? 1/4। এম এর মান কত? এম খেয়াল করো, এই যে একটা সরলরেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এই সরলরেখার ঢাল হচ্ছে -1, এটা আমরা খুব ভালো মতো জানি। তাহলে -1, দ্যাট মিনস সি ইজ ইকুয়ালস টু কত? -1/4। সি ইজ ইকুয়ালস টু -1/4, সি ইজ ইকুয়ালস টু -1/4। এই যে সঠিক উত্তর তোমার সামনে। বুঝতে পারছো? ক্লিয়ার ভাই? ওকে, আসলে সহজ কোশ্চেন, জটিল করে না, সহজ, কিন্তু একটু মাথাটা ঠান্ডা রেখে ওই সময় সলভ করতে হবে। বুঝতে পারছো? দেখো নেক্সট, নেক্সট কি প্রশ্ন করছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এত, পরাবৃত্তের অভিকেন্দ্র পি বিন্দুর লম্ব এত হলে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করো। খেয়াল করো, এটা হচ্ছে কোন টাইপের একটা পরাবৃত্ত? এই টাইপের একটা পরাবৃত্ত, এই ধরনের একটা পরাবৃত্ত। সো যদি এই ধরনের পরাবৃত্ত হয়, তাহলে মনে রাখবা সেটা হচ্ছে তার উপকেন্দ্রিক, যদি এই টাইপের হয় তখন তার উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে ওয়াই প্লাস এ। যদি এই টাইপের পরাবৃত্ত হয়, অর্থাৎ এর ব্যাসটা হচ্ছে, যদি প্রধান অক্ষ যদি ওয়াই অক্ষ হয়, তখন তার উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এটা। আর যদি পরাবৃত্ত এই টাইপের হয়, তাহলে তার উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এক্স প্লাস এ, মডুলাস অফ এক্স প্লাস এ। বুঝতে পারছি?
ক্লিয়ার? তো তার মানে এর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই প্লাস ওয়ান। তো ওয়াই কত? ওয়াই তো এখানে দেয়াই আছে, যেহেতু বলছে পি বিন্দুর লম্ব ওয়াই দেয়া আছে 16, তাহলে তোমার কি কাজ করতে হবে? 16 প্লাস এ কত? এ এখান থেকে বের করো, 4 ইন্টু এক্স, এই যে 4, তার মানে এটা 4 কত হবে? 20। তার মানে এই যে উপকেন্দ্রিক দূরত্ব সেটা কত হবে? 20। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, যদি বুঝো নেক্সট কি আছে দেখো। নেক্সট হচ্ছে অসীম তটরেখা। একটা অধিবৃত্তের, যে কোনো একটা অধিবৃত্তের অসীম তটরেখা, যদি কোনো একটা অধিবৃত্তের অসীম তটরেখা বলে সেটা মনে রাখবা কত? y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। যে কোনো টাইপের মানে অধিবৃত্তের, যে কোনো ধরনের অধিবৃত্তের অসীম তটের সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স। y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স মনে রাখবা। তো আমরা জাস্ট কি কাজ করব? এই বি আর এ এর মানটা বের করে সমীকরণে বসাবো। কত আছে? y স্কয়ার বাই 5 মাইনাস এক্স স্কয়ার বাই 4 ইজ ইকুয়ালস টু 1। এটাই তো বিষয়। তাহলে চিন্তা করো, এ সমান কত? এ সমান হচ্ছে তোমার 2 এবং বি সমান হচ্ছে √5, তাই তো? তাহলে ওই অসীম তটের সমস্যাটা কত হবে, বা অসীম তটের সমীকরণ কত হবে? b ইজ ইকুয়ালস টু √5 বাই 4 ইন্টু এক্স। তার মানে কি এইভাবে সরাসরি আছে, যদি সরাসরিও থাকে, ও সরি 2 বাই 4 না, বাই 2 এভাবে সরাসরি থাকলে সরাসরি দিবা যে y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √5 ডিভাইড বাই 2 ইন্টু এক্স। তাহলে কোনটা আছে? y সমান √5 বাই 2 এক্স, এটা সঠিক উত্তর হচ্ছে এটা। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? এটা ছিল অসীম তটের সমষ্টি। অসীম তটের সমষ্টি যে কোনো টাইপের অধিবৃত্ত। এখন এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার আগে আছে, এক্স স্কোয়ার পরে আছে, যদি এমন টাইপের একটা অধিবৃত্ত হইতো তখন অসীম তট সেম হইতো। অসীম তটের সূত্র কোনো চেঞ্জ না, অসীম তট সবার জন্য ফিক্সড, অসীম তট সবার জন্য ফিক্সড। ওকে, বুঝতে পারছি? নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন করছে যে এত অধিবৃত্তের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? মনে রাখবা, একটা উপবৃত্ত দিয়ে তুমি মনে রাখবা, তাহলে তোমার জন্য সহজ হবে। মনে করো এটা হচ্ছে একটা উপবৃত্ত, তাহলে এই উপবৃত্তের নিয়ামক রেখা হচ্ছে এগুলো। যদি নিয়ামক রেখা হয়, এখান থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এ ডিভাইড বাই এ, তাহলে এখান থেকে দূরত্ব কত? সেম ভাবে এ ডিভাইড বাই এ। তাহলে দুইটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত? 2 ইন্টু এ ডিভাইড বাই ই, অথবা 2 ইন্টু বি বাই ই। বি বাই ই হচ্ছে কোন টাইপের জন্য? যখন তোমার হচ্ছে উপবৃত্তটা এরকম টাইপের হয়, তাই না? অর্থাৎ ওয়াই অক্ষ কেন্দ্রিক। তো অধিবৃত্তের জন্য সেম, অধিবৃত্তের নিয়ামক রেখা দুটি মধ্যবর্তী দূরত্ব কত? 2a ডিভাইড বাই ই। তো 2a বাই ই যদি হয়, 2a বাই ই যদি হয়, তাহলে তুমি কি কাজ করবে ভাইয়া? তোমাকে কাজ করতে হবে হচ্ছে যে বের করো এখানে কত আছে, ওয়াই স্কোয়ার বাই 5 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইজ ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে এখান থেকে তোমার প্রথমে বের করতে হবে হচ্ছে ই। ই হলো উৎকেন্দ্রিকতা। তাহলে এই উৎকেন্দ্রিকতাটা কত হবে? ই ইজ ইকুয়ালস টু 1 প্লাস এইটা ডিভাইড বাই এইটা, ঠিক আছে? তাহলে কত? 9। দ্যাট মিনস তোমার হচ্ছে 3 ডিভাইড বাই √5, এটা হচ্ছে তোমার ই। যদি এইটা ই হয়, তাহলে আমাদের উপকেন্দ্রিক যে লম্বটা হবে, সেই লম্বটা হচ্ছে 2b ডিভাইড বাই ই, এই জিনিসটা হবে 2 ইন্টু বি বাই, বিকজ এটা হচ্ছে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষকে কেন্দ্র করে, বা ওয়াই অক্ষ হলো প্রধান অক্ষ, বুঝতে পারছো? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা। বি কত? বি হচ্ছে তোমার √5 ডিভাইড বাই ই কত? ই হচ্ছে 3 ডিভাইড বাই √5। তার মানে কি এই √5টা হচ্ছে উপরে যাবে, দ্যাট মিনস 5 দুগুণে 10 ডিভাইড বাই 3, 10/3 কোন দেয় এটা? 10/3। ওকে, দেখো এ পর্যন্ত যা পড়ছে, আশা রাখি নতুন কোনো কিছুই তোমার সামনে আসে নাই, কারণ এই জিনিসগুলো অলরেডি তুমি আমার চাইতে ভালো এক্সপার্ট, তুমি অলরেডি জানো এই জিনিসগুলো, অনেক ভালো জানো, বুঝতে পারছো? সো ওই তোমার জানা যে জিনিসগুলো আছে, সেই জানা জিনিসের মধ্যেই থাকবে প্রশ্ন,
কিন্তু একটু ঘোরায় পেঁচায় নিজের মাথাটা ঠান্ডা রাখতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। বুঝতে পারছো? নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট একটা প্রশ্ন করছে, খেয়াল করো। এন যদি একটা পূর্ণ সংখ্যা হয়, সাইন টু থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এটা সাধারণ কত? তাহলে চিন্তা করো, সাইন টু থিটা ওয়ান, ওয়ান মানে কত? সাইন ওয়ান যেহেতু প্লাস ওয়ান, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, তার মানে টু থিটা সমান কত? ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, তাই তো? তার মানে কি, ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর, এটা সমান থিটা। তাহলে ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর, ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর, এই প্রশ্নটা আরো একটা বোর্ডে আসছে। ঠিক আছে, এই যে দেখছো যে আমরা এইখানে বোর্ড কোয়েশ্চেন সলভ করেছি মাত্র এখন 15টার মতো কোয়েশ্চেন বা 14টার মতো কোয়েশ্চেন সলভ করছি আমি। তো এই 14-15টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অলরেডি 3টা কোয়েশ্চেন আসছে যেটা অন্য বোর্ডে অন্য সালে আসছে। বুঝতে পারছো? সো কোয়েশ্চেন অ্যানালাইসিস করা যে কত বেশি গুরুত্বপূর্ণ তোমাদেরকে এটা বুঝতেই হবে, না বুঝে কোনো বিকল্প নেই। ওকে, ছিল এটা ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি থেকে প্রশ্ন করছে কি, যে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 3, এখানে থিটা এর মানটা হচ্ছে 0 চাইতে বড় এবং পায়ের চাইতে ছোট, এই হচ্ছে রেঞ্জ। তাহলে এটা থিটার মান কত, তাই তো? তো তুমি এক কাজ করবা কি, তুমি চাইলে অপশন টেস্ট প্রয়োগ করতে পারো, এটা যদি অনেক জটিল, অত বড় ক্যালকুলেশন আমরা করবো না, তুমি জাস্ট অপশন টেস্ট করবো, সেটা হচ্ছে পাই বাই 6। এখন অপশন টেস্ট তো বুঝো, অপশন টেস্ট মানে কি, যে এই অপশনটা যদি, অর্থাৎ ওই থিটার মানটা যদি এই সমীকরণে বসাই, বসানোর পর যদি আমরা রুট 3 পাই, তার মানে ওইটা হচ্ছে সঠিক উত্তর, তাই তো? ওকে, তাহলে পাই বাই 6, কোসেকে যদি পাই বাই 3 বসাই তাহলে মান হয় 2, প্লাস কটে যদি আমরা পাই বাই 6 বসাই তাহলে মান হয় হচ্ছে রুট 3, তাহলে এটা গ্রহণযোগ্য না, বাদ, সেটা বাদ। ওকে, এটা বাদ। সেকেন্ড দেখি, সেকেন্ডটা কত আছে খতে, সেটা হচ্ছে যে পাই বাই 4, তার না পাই বাই 4, তো পাই বাই 4 যদি এখানে বসাই তাহলে কত হয়, রুট 2, আর এখানে যদি পাই বাই 4 বসাই 1 হয়, এটা নট ইকুয়াল টু রুট 3, সো এটাও বাদ। ওকে, থার্ড, থার্ড হচ্ছে পাই বাই 3। খেয়াল করো, এখন যদি পাই বাই 3 আমি বসাই, এইখানে বসাচ্ছে হচ্ছে পাই বাই 3, তাহলে পাই বাই 3 বসালে হচ্ছে 2 বাই রুট 3, আর এখানে পাই বাই 3 যদি বসাই তাহলে 1 বাই রুট 3, তাহলে কত আসে, 3 ডিভাইড বাই রুট 3 সমান রুট 3, সো এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, বুঝতে পারছো? তো এই থিটা হচ্ছে এটা, এটা হলো সঠিক উত্তর। ওকে, তার মানে থিটা হচ্ছে পাই বাই 3 অর্থাৎ 16 ডিগ্রি। খেয়াল করছো, এই যে অপশন টেস্ট প্রয়োগ করলাম আমরা, এখানকার কোনো ম্যাথের দিকেই গেলাম। এখন তোমার যদি মনে হতে পারবে না ভাই আমি বেসিকটা করব, ওকে করতে পারো। কিভাবে করবা বলো তো? বেসিকটা কিভাবে করবা বলো? বেসিক হচ্ছে কোসেক মানে কি, কট মানে কি, তোমার হচ্ছে কট হলো cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়ালস টু রুট 3, এটাই ভাবে আসবে। এটা কিন্তু এর পাশে আর গুণ করে অনেক কিছু করবা, বাট এটা অ্যাভয়েড করবা, সরাসরি অপশন টেস্ট মেথড প্রয়োগ করবা। বুঝতে পারছো? অপশন টেস্ট মেথড, অপশন টেস্ট মেথড প্রয়োগ করলে অটোমেটিক তোমার এটা সলভ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো নেক্সট, নেক্সট কি আছে, cos স্কয়ার সমান tan ইনভার্স হাফ, তাহলে tan ইনভার্স হাফকে তুমি cos এ কনভার্ট করে ফেলো, ইনটু cos ইনভার্স কত বলো তো? এই tan হাফ সমান cos এ কত হবে? tan হাফ সমান হচ্ছে তোমার cos এ হবে হলো 2 ডিভাইড বাই রুট 5, 2 ডিভাইড বাই রুট, 2 ডিভাইড বাই রুট 5 তো না, 4 স্কয়ার, দ্যাট মিন্স tan কত, tan হচ্ছে 1 2, তাহলে এটা হচ্ছে রুট ওভার 5। ওকে, হ্যাঁ রুট ওভার 5 ঠিক আছে। ওকে, তাহলে চিন্তা করো যে cos ইনভার্স করলে কত হবে, 2 বাই রুট 5, স্বাভাবিক বিষয়। তাহলে cos স্কয়ার, তাই তো cos cos কাটা যায়, স্কয়ার মানে কি 4 ডিভাইড বাই 4 বাই 5, 4 বাই 5। এখন অপশনে যদি 4 বাই 5 না থাকে, এটা 4 বাই 5, 4 বাই 5, 4 বাই 5 ছাড়া আসলে কোনো বিকল্প নেই। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এটা ছিল একদম কমন বিষয়। সে হচ্ছে কি, খেয়াল করো যে আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা এই ত্রিভুজ সূত্র প্রয়োগ করে কিন্তু সেই ত্রিকোণমিতিক অনুপাতটার অন্য ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে পারি। জাস্ট ওই কাজটাই করছি যে আমরা tan ইনভার্সকে cos ইনভার্সে নিয়ে গেছি, tan ইনভার্সকে cos ইনভার্সে নিয়ে গেছি। বুঝতে পারছো? নেক্সট, নেক্সট কি আছে, cos ইনভার্স x, এত ফাংশনের রেঞ্জ কত? খেয়াল করো, cos ইনভার্স x, তো cos ইনভার্স x এর আসলে রেঞ্জ মানে কি বোঝাতে চাচ্ছে, যে তুমি x এর মান
এক্স এর মান যা বসাইতে পারবা সেটা হচ্ছে ডোমেন, বসানোর পরে যা পাবে সেটা হচ্ছে রেঞ্জ। খেয়াল করছো? তো তুমি কজ ইনভার্সের জন্য কখনো নেগেটিভ মান পাবা না, কজ ইনভার্সের জন্য নেগেটিভ মান পাবা না। সো এই অপশনটাও বাদ যাবে, তোমার এই অপশনটাও বাদ যাবে, কারণ আমরা জানি যে কি কজ মাইনাস থেটা সমান কস থেটা, তার মানে কজ মাইনাসের জন্য কোনো কিছু পাবা না, সো মাইনাস বাদ। এবার এখানে দুইটা জিনিস বাড়ছে, খেয়াল করো কত ব্যবধি বুঝতে হবে। যদি এই কথাটা লেখা থাকে তার মানে কি, তার মানে থিটা ইজ লেস দেন পাই গ্রেটার দেন জিরো। বুঝো, এই কথাটা বুঝতে হবে ভাই, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যে 0 পাই এই ব্যবধিতে লেখা মানে এটা। আর যদি এই জিনিসটা লেখা থাকে তার মানে সেটা কি নির্দেশ করে, 0 অর ইকুয়াল, লেস অর ইকুয়াল। বুঝতে পারছো? তার মানে 0 হতে পারে আবার পাইও হতে পারে। তো কজ এর মানটা তো অবশ্যই 0 হইতে পারে আবার পাইও হতে পারে, তার মানে এটা সঠিক উত্তর হলো শেষেরটা। এখানে কিন্তু পেঁয়াজ দিয়েছে একটা ব্যবধির কনসেপ্ট ইউজ করছে, খেয়াল করছো? যে ব্যবধি হলো গতে দিয়ে দিছে যে এই দুইটা বাদে, আর ঘতে দিছে এই দুইটা সহ। তো আমার তো এক্সেপ্টেড মান হচ্ছে এই দুইটা সহ। বুঝতে পারছো? সো এই দুইটা সহ, এই কারণে আমরা এই কনসেপ্ট ইউজ করব। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। নেক্সট দেখো, স্থিতিবিদ্যা থেকে প্রশ্ন করছে কি, পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তর লব্ধি হচ্ছে 10, ক্ষুদ্রতর লব্ধি হচ্ছে 4। বল দুইটির লব্ধি বের করো। তাহলে আমি ধরে নিচ্ছি যে আর ম্যাক্স ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ, দুইটা বল সমান 10, আর হচ্ছে আর মিনিমাম সেটা কত, পি মাইনাস কিউ সমান হচ্ছে 4 নিউটন। তো যদি হিসাবপত্র করি তাহলে আমাদের পি সমান কত আসে, পি সমান আসে হচ্ছে 7 এবং কিউ সমান আসে হচ্ছে 3। সো পি সমান 7, কিউ সমান 3। যদি তাই হয় তাহলে আর সমান কত হবে, যেহেতু মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এখন জাস্ট হিসাবপত্র করবা, সেটা কত, 49, 9 প্লাস 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু কস 60। তো হিসাবপত্র করে এখানে করলে হচ্ছে তোমার 58 প্লাস কত, cos 60 মানে হচ্ছে হাফ, হাফ হাফ কাটা, 3 7 21, এটা হচ্ছে আর স্কয়ার। তাহলে 58 21 দ্যাট মিন্স হচ্ছে 9, আর হলো 79, 79। সো যদি আর এত হয় তাহলে আর সমান কত হবে, √79। আর হচ্ছে √79, আর হলো √79, এই যে 79, √79। বুঝতে পারছো? এটা জাস্ট তোমাদের বেসিক একটা ক্যালকুলেশন তোমরা করবা, মানে এটা মানে আহামরি জটিল প্যাচ কোনোটাতেই দেয় নাই। এমন কোনো প্রশ্ন আমি আসলে পর্যন্ত পেলাম না যেই প্রশ্নটা তোমার অসুবিধা হতে পারে। অলরেডি সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমার ভালো ধারণা তুমি অলরেডি ক্যারি করো। বুঝতে পারছো? প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারণা অলরেডি ক্যারি করো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে আমরা লব্ধির সূত্র প্রয়োগ করব। কি বলছে, একটা অদৃঢ় দণ্ডের উপর 40 সেন্টিমিটার ব্যবধানে 12 কেজি এবং 8 কেজি, 40 সেন্টিমিটার ব্যবধানে 12 কেজি এবং 8 কেজি মানের, 12 কেজি এবং 8 কেজি মানের দুইটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করছে। লব্ধির মান কত, লব্ধির মান কত, খেয়াল করো। মনে করো ব্যাপারটা এমন হয়েছে, এই পজিশনে লব্ধিটা ক্রিয়া করছে, এই বরাবর ধরে নিচ্ছে 8, এই বরাবর 12। তার মানে তারা কোন ডিরেকশনে কাজ করতেছে, একই ডিরেকশনে, তার মানে তারা সমান্তরাল। সো আমরা জানি যে লব্ধি যখন একই দিকে ক্রিয়াশীল হয় তখন লব্ধি হচ্ছে বল দুইটার সমষ্টি হয়, অর্থাৎ আর ম্যাক্স, লব্ধি সর্বোচ্চ পাওয়া যায়। তার মানে এখন কত হবে, 12 প্লাস 8 ইজ ইকুয়ালস টু 20, মানে 20 নিউটন। এদের লব্ধি হচ্ছে 20 নিউটন। তোমাদের কাছে প্রশ্ন, যদি বল দুইটি 20 সদৃশ হইতো, প্রশ্ন, যদি বল দুইটি পরস্পর 20 সদৃশ হইতো, যদি 20 সদৃশ হইতো তখন তাদের লব্ধি কত হতো? প্রশ্ন ছেড়ে দিলাম। 20 সদৃশ যদি হইতো, যদি 20 সদৃশ হইতো তাহলে প্রশ্নটা হলো এই যে তোমাদের লব্ধিটা কত হইতো। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেম বিষয়টাই, 40 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে 12 কেজি 8 কেজি, মানে 12 কেজি ওজনের বলের ক্রিয়া বিন্দু থেকে কত দূরত্ব অবস্থিত, তাই না? আমি ধরে নিচ্ছি যে ওটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 8, তাহলে ধরে নিচ্ছি যে তাদের লব্ধিটা হলো এরকম কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল আছে, তাহলে তাদের লব্ধিটা
এরকম কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল আছে। এখন খেয়াল করো 40 সেন্টিমিটার ব্যবধান, তো ধরে নিচ্ছি যে 12 নিউটন থেকে এক্স, তাহলে বাকিটা থেকে কত হবে 40 মাইনাস এক্স। ওকে, তাহলে শর্ত মতে কি জানি আমরা, লব্ধির শর্তটা কি জানি, যে এই বল এবং এই দূরত্ব, এই বল এবং এই দূরত্ব সমান, অর্থাৎ 12x ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 40 মাইনাস এক্স। তাহলে 12x ইজ ইকুয়ালস টু 8x, তার মানে 8x আসলে 20x ইজ ইকুয়ালস টু 320। তো একটা একটা কাটা দেয়, দ্যাট মিন্স x ইজ ইকুয়ালস টু 6। তার নেক্সট হচ্ছে 16 অর্থাৎ 16 মিটার, সরি 16 সেন্টিমিটার। তার মানে 16 সেন্টিমিটার ব্যবধানে ছিল কোনটা, 12 নিউটন বল অর্থাৎ বড় বলটা। তাহলে বড় বলটা 16 সেন্টিমিটার ব্যবধানে, বড় বলটা লব্ধি থেকে 16 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। বুঝতে পারছো? ক্লিয়ার? এই প্রশ্নই করতে যে কত সেন্টিমিটার দূরে অবস্থিত বড় বল থেকে, অর্থাৎ 12 নম্বর বল থেকে। ওকে ওকে, নেক্সট দেখো, এই যে প্রশ্নগুলো পড়ছি আমরা, প্রশ্নগুলো সলভ করছি, এটা নতুন কিন্তু না। তোমরা রাজশাহী বোর্ড 2023 সালেও দেখবা যে এই টাইপের প্রশ্ন করছে, কিন্তু অনেকগুলো এই টাইপের প্রশ্ন করছে স্থিতিবিদ্যা থেকে। খেয়াল করো যে কোনো বিন্দুতে যদি তিনটি বল পরস্পর ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, কোনো বিন্দুতে তিনটি বল পরস্পর ক্রিয়া করে কি করবে, সাম্যাবস্থা। যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, সাম্যাবস্থা যদি সৃষ্টি করে, তাহলে কি বোঝায়, যে কোনো দুইটা বলের লব্ধি, যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান কিন্তু বিপরীত দিক। যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান কিন্তু বিপরীত দিক। বুঝতে পারছো? তাহলে চিন্তা করো, এখানে বলছে যে সাম্যাবস্থা সৃষ্টি করলে শেষ বল দুইটির, অর্থাৎ 2 এবং 3 এর মধ্যবর্তী কোণ কত। তার মানে এটা ধরে নিচ্ছি 2, এটা হচ্ছে √3, তাহলে 1 হবে লব্ধি। তার মানে লব্ধি হচ্ছে -1, সংখ্যাগত দিক থেকে +1, দিক মাইনাস। তার মানে শর্ত মতে আমরা কি বলতে পারি, খেয়াল করতে একটু। শর্ত মতে এটাই বলতে পারি যে 1 ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু 2 কস আলফা। আমি ধরে নিচ্ছি যে মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, ধরে নিচ্ছি মধ্যবর্তী কোণটা কত, আলফা। তাহলে 1 ইজ ইকুয়ালস টু 3 প্লাস 4 প্লাস 4√3 ইন্টু কজ আলফা, তাই তো? তাহলে 4 3 7 6, দ্যাট মিনস -6 ডিভাইড বাই 4√3 কজ আলফা। 4 4 কাটা, দ্যাট মিনস 3, এখানে 2 বাঁচলো, তাই তো? তাহলে 3 3 কাটা, দ্যাট মিনস 3√2 -3/2, -3√2/2 ইজ ইকুয়ালস টু কজ আলফা। সো যদি তাই হয় তাহলে কজ 150 ডিগ্রির মান হচ্ছে -3/2, দ্যাট মিনস কজ 150 ডিগ্রি, অর্থাৎ কজ 150 ডিগ্রি। বুঝতে পারছো? সো কজ 150 ডিগ্রি হচ্ছে এই বল দুইটার কি, মধ্যবর্তী কোণ। কজ 150 ডিগ্রি হচ্ছে ওই বল দুইটার মধ্যবর্তী কোণ। ব্যাপারটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? ওকে, সো এটা আসলে খুবই মজার একটা কনসেপ্ট ছিল, খুবই মজার, এবং তোমরা এটা অলরেডি জেনেই আসছো তোমরা নতুনভাবে। তারপর আমি ভালোভাবে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যে সাম্যাবস্থায় থাকা মানে লব্ধি হচ্ছে তৃতীয় বলের সমান কিন্তু বিপরীতমুখী। ওকে, দেখো সমতলে বস্তুর গতি একটি প্রশ্ন করছে কি, বিশ্রাম অবস্থা। বিশ্রাম অবস্থা মানে হচ্ছে ইউ সমান 0। একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান্তরালে, তার মানে এ ইজ ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিছে। চলতে থাকলে 10 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে টি ইজ ইকুয়ালস টু কত, 10 সেকেন্ড। তাহলে এত যদি তথ্য দেওয়া থাকে, উচ্চতার দূরত্ব কি বলা যায়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা সমান 0 হবে, তাই না? এর সমান তো 0 এমনিতেই হবে। তাহলে হাফ ইন্টু এ কত, 3 ইন্টু টি স্কোয়ার মানে 150, তার মানে 3 50 150 মিটার। বুঝতে পারছো? এটা খুবই সহজ একটা সূত্র, এটা ফিজিক্সে তোমরা প্রয়োগ করে আসছে এসএসসি লেভেলে। যদি সেম প্রশ্নটা কোনো এসএসসির স্টুডেন্টকে দেওয়া হয়, সে একদম চোখ বন্ধ করে সলভ করে দিতে পারবে। বুঝতে পারছো? তো তোমাদের এই জিনিসটা জানতেই হবে অবশ্যই। নেক্সট নেক্সট কি আছে, নেক্সট প্রশ্ন করছে যে 5 মিটার উঁচু থেকে অবাধে যদি নিচে কোনো একটা বস্তু গড়িয়ে পড়ে, তাহলে তার পতনকাল কত সেকেন্ড। তার মানে আমরা কি জানি, পতনকাল কি জানি, যে এইচ ইজ ইকুয়ালস টু, আমরা জানি যে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বাট যেহেতু স্থির অবস্থা থেকে পড়ছে, তার মানে এটা সমান 0, অর্থাৎ হাফ জিটি স্কোয়ার সমান এইচ।
বলাই যেতে পারে। তাহলে টি স্কোয়ার সমান কত হবে খেয়াল করো, 2h ডিভাইড বাই জি। তার মানে টি সমান কত, রুট ওভার 2h ডিভাইড বাই জি। তার মানে h কত আছে, 5 ডিভাইড বাই 9.8, দ্যাট মিনস 10 বাই 9.8। এটা হিসাব পত্র করলে 1 পয়েন্ট সামথিং বা এরকম আসবে। তো এখানে সরাসরি বলে দিয়েছে যে 10 বাই জি, 2 ইন্টু 5 বাই জি, ঠিক আছে। তার মানে কি 10 ডিভাইড বাই জি রুট ওভার, যদি প্রশ্নে যেহেতু এটাই বলে দিছে, সো আর কিছু করবো না, এটাই বলে দিবা, এটাই। বুঝতে পারছো? প্রশ্নে যেহেতু বেশি কিছু বলার চেষ্টা করো নি, তো তোমরাও বেশি কিছু বলবো না। ওকে, এই যে রুট ওভার 10 ডিভাইড বাই জি, কারণ কি জি এর মানটা আমরা 9.8 বসাই দিতাম, বাট এখানে সরাসরি ওই অবস্থায় রাখছে, সো আমরা কেন ইউজ করতে যাবো। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আরো একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে প্রক্ষিপ্ত বস্তু, এটা হলো প্রক্ষিপ্ত বস্তু, প্রাস বা প্রজেক্টাইল থেকে কোশ্চেন করছে। সেই প্রজেক্টাইল থেকে যদি প্রশ্ন করে, এখানে আমাদের কিছু ইনফরমেশন আছে, এটা উদ্দীপক তো, খেয়াল করে এটা একটা উদ্দীপক, যে চিত্র অনুযায়ী মানে কি জিরো বিন্দু থেকে, তার মানে এখানে কিছু জিনিস থাকা লাগবে, কি আমাদের ইউ দেয়া থাকা লাগবে, আলফা দেয়া থাকা লাগবে, অর্থাৎ একদম আদি কোণ যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। তার মানে আমাদের আদি বা নিক্ষেপণ কোণ, আদি নিক্ষেপণ কোণ দেয়া থাকা লাগবে, এবং হচ্ছে সেই সঙ্গে আদি ভেক্টর দেওয়া থাকা লাগবে, তবেই আমরা এই বিষয়টা বের করতে পারবো। তবে যাই প্রশ্ন করুক, আমি সবগুলো সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। সর্বাধিক উচ্চতা, কোন একটা প্রাসের সর্বাধিক উচ্চতা সমান কি হয় বলো তো, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2জি। বুঝতে পারছো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2জি, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। আর বিচরণকাল হচ্ছে 2u সাইন আলফা ডিভাইড বাই জি। প্রাসের আণবিক পাল্লা, প্রাসের আণবিক পাল্লা কত, সেটা হচ্ছে যে ইউ সাইন 2 আলফা ডিভাইড বাই জি, ইউ সাইন 2 আলফা ডিভাইড বাই জি। এই তিনটা ইনফরমেশন মনে রাখবা, এই তিনটা থেকে কোশ্চেন এবারও করবে। আমার মনে হচ্ছে যে তোমাদের 26 ব্যাচে তোমরা যেই বোর্ডে হও না কেন, যেই বোর্ডে হও না কেন, কোনো না কোনো বোর্ড থেকে এই তিনটা পয়েন্ট থেকে, এই তিনটা পয়েন্ট থেকে প্রশ্ন অবশ্যই পাওয়া, এই তিনটা পয়েন্ট থেকে প্রশ্ন আসবে, যে কোনো একটাকে কেন্দ্র করে প্রশ্ন করবে, অবশ্যই করবে, যেহেতু তোমরা এবার নতুন পরীক্ষা দিচ্ছ। বুঝতে পারছো? ওকে, দেখো নেক্সট, আমাদের নেক্সট একটা কোশ্চেন, সেটা হচ্ছে প্রবাহের বেগ এত, তার মানে স্রোতের দিকে, স্রোতের বেগ হচ্ছে এত, নৌকার বেগ এত, নৌকা বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এবং তারা একই দিকে যাচ্ছে, অর্থাৎ স্রোত এই দিকে যাচ্ছে, স্রোত এই বরাবর যাচ্ছে এবং নৌকা এই বরাবর যাচ্ছে। তার মানে তাদের লব্ধি বেগটা কত হবে, লব্ধি বেগটা হচ্ছে, আমরা যদি ধরি যে ভি অফ আর লব্ধি বেগ ধরে নিচ্ছি, তাহলে 2 প্লাস 8, দ্যাট মিনস 10 মিটার পার সেকেন্ড। তাহলে তাদের লব্ধি আপেক্ষিক বেগ যেটাই বলে সেটা হচ্ছে কত হবে, 10 মিটার পার সেকেন্ড। ওকে, জাস্ট এই প্রশ্ন। তাহলে চিন্তা করো তো ভাই, এখানে যে প্রশ্নগুলো আসছে এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, তো চট্টগ্রাম বোর্ড 2023-এ কিন্তু আসলে খুব বেশি আমারই প্রশ্ন আসেনি। বুঝতে পারছো? সো এই বোর্ড না, সব বোর্ডেতে প্রায় 20%-এর উপরে, 20%-এর উপরে তুমি, অর্থাৎ 25টার মধ্যে 20টা, 25টার মধ্যে 20টার উপরে তুমি কোশ্চেন পাবা, যেই প্রশ্নগুলো তুমি দেখলেই, একটু যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে, তুমি যদি একটু পড়াশোনা করে থাকো একাডেমিক লাইফে, তাহলে এই প্রশ্নগুলো দেখলেই পাবা। 20টা বা 18টার মতো প্রশ্ন থাকবে যেগুলো তুমি দেখলেই পাবা। বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো একটু ক্যালকুলেশন করতে হবে, একটু কমপ্লিকেটেড আছে। বাট আসলে এমসিকিউ সলভ কোনো জটিল বিষয় না, তোমার বোর্ডে এমসিকিউ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি এমসিকিউ প্রত্যেকটা কারেক্ট করতে পারলে 1 মার্ক অবশ্যই পাবা। সো এমসিকিউ কিন্তু ফেলে দেওয়ার মতো জিনিস নয়, ঠিক আছে।